আসসালামু আলাইকুম, আনিকাস ব্লগে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ট্রিপ সম্পর্কে নিশ্চয়ই আপনাদের আইডিয়া হয়ে গিয়েছে যে আমার ব্রাশ শুরু। সকালে ব্রাশ করব, তারপরে তো রেডি হব। কি হয় দেখা যাক আজকে জার্নিটা কেমন হয়। দেখতেই পাচ্ছেন খুব ভোরে উঠে আমরা রেডি হয়ে একদম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য নেমে গিয়েছি। আর আমি একটু ভিডিও ফটোশ্যুট করে নিচ্ছি। আমার হাজব্যান্ড বিল টিল সব ক্লিয়ার করছে, সেজন্য আমি অপেক্ষা করতেছি। এখান থেকে আমরা চলে যাব মেট্রোতে করে এয়ারপোর্টে। রওনা হয়ে আমরা মেট্রোর জন্য স্টেশনে পৌঁছে গেলাম। ফার্স্ট মেট্রো প্যারেশান করে ফেলতেছে যে তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চলো, মানে সবসময় সে ফার্স্ট থাকবে এরকম একটা অবস্থা। এয়ারপোর্টে চলে আসছি আমরা। এয়ারপোর্টে চলে এসেছি। পৌঁছানোর পর আমরা ফ্লাইট কখন কয়টায় কি সবকিছু জানার জন্য একটু দেখে নিব। এখানে দেখছি সব ঠিক আছে। এয়ারপোর্টে তো আসছিলাম অনেক আগে, বাট অনেক ভোগান্তির পর আমরা এই যে মাত্র রিলিজ পাইলাম। প্রায় 1 ঘন্টা 20 মিনিট আমাদেরকে ইমিগ্রেশনে ওয়েট করাইছে। তো এখন আমরা যাচ্ছি ট্রেনের জন্যে। আপনারা যারা ব্যাংকক এসেছেন তারা সবাই নিশ্চয়ই জানেন যে ব্যাংকক এয়ারপোর্ট অনেক সুন্দর। দেখলে দেখতেই মন চায়, চারপাশ শুধু ঘুরি আর ঘুরি এরকম মন চায়। আর প্রচুর পরিমাণের ব্র্যান্ডি শপ, যেখানে মানে কি বলবো, বিশ্বের সবচেয়ে বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো তারপরও এই জিনিসগুলো দেখার খুব একটা সুযোগ হচ্ছে না, কারণ প্রথমত দাম অনেক বেশি ব্র্যান্ডি জিনিসের, সব কিছু নেওয়া সম্ভব না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের টাইম কাভার হবে না। তা আমরা এখন মানে কোনো রকম করে প্লেনে উঠলাম। ওঠার পর দেখতেছি যে ফুল প্লেন একদম টুকটুবা, এত মানুষ। আমরা একদম লাস্টের সিটে বসছি, আর এত কনজাস্টেড ছিল, তারপরেও মনের মধ্যে আনন্দ রাখার চেষ্টা করতেছে। আমাকে দেখতে পাচ্ছেন মিডলে বসে ডানে একবার বায়ে একবার ক্যামেরা ঘোরাচ্ছি। আর মাশাল্লাহ আমার তো চুল কয়টা আছে সঙ্গ দেওয়ার জন্য, অল টাইম আমি চুল নিয়ে খেলা করি। তো এখন আমরা ল্যান্ড করব। তো পৌঁছে গেছি ক্যাম্বোডিয়া। বাট আমরা এখানে পৌঁছানোর আগে যে যুদ্ধ করেছি তার বলার মতো না। যারা আসলে ক্যাম্বোডিয়া এসছেন বা অ্যাপ্লাই করেছেন তাদের যে এই ভোগান্তির বিষয়ে কতটা জানা আছে আমার জানা নেই, তবে আমার মনে হয় সকলের ক্ষেত্রেই সেম। কারণ আমরা বাঙালি ছিলাম, পাকিস্তানি ছিলাম, ইন্ডিয়ান ছিলাম, আমাদের সবারই একই টাইপের ভোগান্তি হয়েছে। যে আমাদের সব কিছু ঠিক থাকার পরও, সব পেপারস ঠিক থাকার পরও এয়ারপোর্টে আমাদেরকে প্রচুর হয়রানি। এই কাগজ নাই, সেই কাগজ নাই, ওই পেপারসটা লাগবে, সেই পেপারসটা লাগবে, কোথায় এভরিথিং আমাদের অনলাইন করা ছিল। তারপরও তারা বারবার হাতে চাচ্ছিল যে হার্ড কপি কোথায়, আপনাদের হার্ড কপি কোথায়। তো এগুলো নিয়ে আসলে আমরা খুব ঝামেলায় ছিলাম এবং কয়েক ঘন্টা ওখানে আমরা মানে এয়ারপোর্টেই স্পেন্ড করছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা ক্যাম্বোডিয়া পৌঁছায় গেছি। এবং দেখবেন সামনে আমরা রাজারও দেখা পাই। তো এই যে আমাদের ক্যাম্বোডিয়ার এয়ারপোর্টে তোলা কিছু ছবি ভিডিও, যে আমরা এত প্যারেশানি পার করে এসে শেষ পর্যন্ত পৌঁছালাম। আমরা এই জায়গায় পৌঁছাইছি। এখন দেখা যাক বাকি আরো কিছুদিন তো কি যুদ্ধ করতে হয় সেই অপেক্ষায় আছি। আমরা অনেকক্ষণ ধরে জ্যামে বসে আছি, কিন্তু ভাবতেই পারি নাই যে আমাদের সামনে দিয়ে রাজা যাবে এবং ক্যাম্বোডিয়া এসেই আমরা রাজার দেখা পেয়ে যাব।
তো আমি হোটেলে পৌঁছানোর আগে ট্রাই করলাম আশেপাশে একটু ভিডিও করার, দেখলাম এখানে বাংলাদেশের মতোই ভালো জ্যাম এবং প্রতিটা মানুষের কাছে মনে হয় একটা স্কুটি থাকবেই, এর চেয়ে বেশিও থাকতে পারে, কারণ প্রচুর পরিমাণে স্কুটি ছেলে মেয়েরা এখানে ইউজ করে এবং বয়স্করাও। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে অনেক উন্নত দেশটাই, যে আমরা হোটেলে পৌঁছায় গেছি। তো পৌঁছানোর পর আমি একটু ট্রাই করলাম ডানে বাই চারপাশ ঘুরে একটু ভিডিও করার, যে হোটেলটা একটু দেখি কেমন কি। ভালো লাগছে, মোটামুটি খারাপ না। হোটেলটা আপনারা গেলে থাকতে পারেন, আমি ডেসক্রিপশনে হোটেলটার অ্যাড্রেস দিয়ে রাখবো। একটা বিষয় আপনাদের ভিডিও শুরুতে বলা হয়নি, সেটি হচ্ছে যে আমরা ব্যাংকক থেকে কিন্তু ক্যাম্বোডিয়া এসেছি, আর আমাদের যত সমস্যা এয়ারপোর্টে হয়েছিল ব্যাংকক এয়ারপোর্টে। আর ছোট ছোট এই পুচকি চেয়ার টেবিলগুলো আমার যে কি ভালো লাগছে, নিয়ে আসতে মন চাচ্ছিল, বাট সেটা তো পসিবল না। তো আমরা আমাদের রুমের দিকে চলে আসলাম। আমাদের রুমটা খুবই সুন্দর, সিমসাম। আর আমাদের রুমের সামনে একটা কমন বেলকনি আছে, যেখান থেকে আবার আশেপাশের মানে পরিবেশ দেখা যায়। আমরা দেরি না করে লাগেজগুলো রেখেই চলে এসেছি লাওস এম্বাসিতে। এখান থেকে আমরা লাওস যাওয়ার জন্যে ভিসা করব। তো ভিসা অ্যাপ্লাইয়ের জন্যে যা যা দরকার সেগুলো সব কিছু আমরা ফর্মালিটিস পূরণ করে ভিসার জন্যে অ্যাপ্লাই করে চলে আসব। তো এই যে দেখা যাচ্ছে আমার ভাবি এবং আমার হাজব্যান্ড দুজনেই ফর্মালিটিসগুলো সব পূরণ করছে। আর ভিসা অফিসের এত নিরিবিলি, মানে আমি খুব অবাক হয়ে গেছি গিয়ে, এবং সেখানে কোনো গার্ডও নেই, এত সুন্দর পরিবেশ। চলে আসছি আমরা বার্গার কিংয়ে, অ্যাম্বাসি থেকে কাজ শেষ করে এখানে চলে আসলাম আমরা লাঞ্চটা করার জন্য। আমরা আজকে সারাদিন খুব প্যারায় ছিলাম। খাবার অর্ডারের ফাঁকে আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি এবং টিকটক করে নিচ্ছি। তো যদিও এখানে ভিডিওর সাউন্ড দেওয়া সম্ভব না, কপিরাইট খেতে হবে। আর আমার ভিডিওগুলোতে এমনিতেই হঠাৎ করে করে দেখি কপিরাইট চলে আসে, কেন আসে বুঝি না। এত প্যারাই ছিলাম যে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আবার এখানে তো আসার পর একটা ঝামেলা আছে, যে এখানে পার্স টান দিবে, আপনার অর্নামেন্টস টান দিবে, ফোন টান দিবে। তো এইটা একটা ভয়। আর আপনাদের ভাইয়া তো মনে করেন যে অল টাইম তোমার ফোন কই, তোমার ফোন ব্যাগে ঢুকাও, তোমার কাছে কি কি আছে সব অর্নামেন্ট থাকো, হ্যান করো ত্যান করো, মানি প্যারা আর প্যারা। তো যাই হোক, এখন লাঞ্চটা সেরে আমরা আবার হোটেলের দিকে রওনা হব। কালকে আমাদের ভিসা প্রসেসিংটা হয়ে যাবে এবং আমরা ভিসাটা পেয়ে যাব, দেন আমরা লাওসে রওনা হয়ে যাবো এখান থেকে পরশু দিন। আমাদের লাঞ্চ করা শেষে আমরা ভাবলাম আশেপাশে কি আছে একটু দেখে আসি। তখন আমার হাজবেন্ড বলল আশেপাশে একটা শপিং মল আছে, চলো দেখতে পারবা। তো সেই শপিং মলে আসার পর দেখলাম যে আসলে শপিং মল না, এটা অ্যাকচুয়ালি লোকাল মার্কেট যেটা বলে সেই মার্কেট। তো দেখলাম, দেখা দরকার দেখলাম, তবে খুব একটা আনকমন কোনো কিছু আমি পাইনি কেনার জন্যে, আর কেনাকাটাটাও আমরা কেউ করিনি। তারপর কিছু ফটোশ্যুট করলাম তিনজন। ফটোশ্যুট শেষে আমরা হোটেলের দিকে আবার চলে আসলাম। হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আমরা আমাদের হোটেলের রুফটপে চলে গেলাম। আমার হাজবেন্ড বলল যে সুইমিং করবে, ভাবলাম আচ্ছা ঠিক আছে যাওয়া যায়। তো আমরা তিনজনই উপরে চলে গেলাম। উপরে আসার পর দেখলাম যে চমৎকার একটা ভিউ। আমাদের হোটেলের অপোজিটে একটা নদী আছে, নদীর ওই পারে আবার একটা শহর। দেখতে খুব সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। ভিডিওতেও দেখতে পাচ্ছেন, তবে ভিডিওতে এত সুন্দর মানে বুঝাতে পারছি না, যেটা নিজ চোখে দেখে যতটা অনুভব করা যায়। এবং এখানে একটা 5 স্টার হোটেলেরও বিল্ডিং আমি দেখালাম। তো তারপর আমরা একটু টুকটাক আশেপাশে ঘুরলাম। ঘোরার পর কিছু খাওয়া দাওয়া করলাম। খাবার দাবার শেষে আবার আমাদের
ভাবলাম যে একটু চলো কোথাও যাওয়া যায়, স্ট্রিট ফুড খাই, রাতের ডিনারটা স্ট্রিট ফুড খাবো। তো স্ট্রিট ফুড খাওয়ার জন্য যেখানে গেলাম আসলে সেখানে ফুড আমি আসলে কনফিউজ ছিলাম যে খাবো কি না, খাওয়া ঠিক হবে কিনা সেটা ভেবে আমি আর খাওয়া দাওয়াটা করতে পারিনি। কারণ মনে হচ্ছিল যে আমার কাছে ওখানে শূকর বা আমরা যা খাই না হারাম জাতীয় খাবার ওখানে ম্যাক্সিমাম ছিল, এই জন্যেই না খেয়ে আমরা সেখান থেকে হোটেলের উদ্দেশ্যে আবার চলে আসি। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটি ট্রেডিশনাল ড্রেস পরা এবং আমার দেশের কোনো একটা ডেকে মেনশন দিয়ে ড্রেসটা পরেছিলাম। তো আপনারা একটু ভেবে যদি জানান ভালো হয়। আচ্ছা থাক, আপনারা ভাবতে গেলে আমার ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু ভাবনা রেজাল্ট আসবে না। তো একটু মজা করলাম। আমি আসলে 21শে ফেব্রুয়ারির উদ্দেশ্যেই থ্রি পিসটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, যে আমি যেখানেই থাকি না কেন আমি আমার দেশের ঐতিহ্যটা ধরে রাখবো। এই মাতৃভাষা দিবসের যে ট্রেডিশনাল লুকটা, সেই লুকেই আমি যেখানে যেভাবেই থাকি না কেন সেদিন পার করব। হচ্ছে আজকে 21শে ফেব্রুয়ারির দিন এখানে। তা আমি আসলে আমার দেশের বাইকটা নিয়ে বের হইলাম, সাদা কালো 21শে ফেব্রুয়ারি ড্রেস কোড যেটা। আর আমরা এখন যাব একটু ঘুরতে। তো কেএফসিতে লাঞ্চ শেষ করলাম, এখন ঘুরতে যাচ্ছি। আমরা এখন রয়্যাল প্যালেসে আছি। আমরা চলে এসেছি রয়্যাল প্যালেস, যেখানে এখানকার রাজা একসময় বসবাস করতেন এবং তার অনেক মূল্যবান জিনিসপত্র সেখানে রয়েছে। আর এই সকল জিনিস দেখার জন্যে উন্মুক্ত করে দিয়েছেন রাজা। তবে সেখানে যাওয়ার জন্যে কিছু পে করতে হয়, আর সেই পেমেন্টের মাধ্যমে একটি টিকিট ক্রয় করতে হয়, আর টিকিট দিয়েই আপনি সে রাজার প্যালেসটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন। প্যালেসটি বাহির থেকেই ঘুরে দেখার সময় আমরা যখন ভেতরে এন্ট্রি নিব তার কিছুক্ষণ আগেই রাজার ওয়াইফ আমাদের সামনে দিয়ে গাড়িতে করে যান এবং সকল পুলিশ যারা ছিলেন, গার্ড যারা ছিলেন তারা স্যালুট দিচ্ছিলেন। তখন আমরা মানে অবাক হয়ে যাই, কি ব্যাপার বাহির দিয়ে কে যাচ্ছে। তখন আমার হাজবেন্ড আস্ক করাতে একজন গার্ড বলল যে কুইন যাচ্ছে, কুইন। আমরা তো দেখার জন্য খুব উৎসুক, কিন্তু কুইন তো আসলে গাড়ির ভেতরে। এই যে আমরা এই গোল্ডেন যে রোডটা এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় কুইন যাচ্ছিল, যদিও আমি দেখতে পারিনি, আমার হাজবেন্ড কিছুটা দেখেছিলেন ওনাকে। আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে মেয়েটা কি পাগল হয়ে গেছে। আসলেই আমি পাগল হয়ে গেছিলাম। আমার আনন্দ আসলে কে দেখে। আমি যেখানেই যাই সেখানেই আসলে খুব উপভোগ করি সে জায়গাটা। আমার আসলে এই জিনিসগুলো অনেক ভালো লাগে, ঘোরাফেরা আর নতুন নতুন জায়গা। তো আমি আসলে পাগলের মতোই করছিলাম সেদিন। আমার হাজবেন্ড বলতেছিল হইছে তোমার, হইছে তোমার, আর আমি বলতেছিলাম আরে রাখো আরেকটু আরেকটু। তবে এই ছবিটা আমার জোস লাগছে, এখানকার ওই ছবিটা আমার এত সুন্দর আসছে বলার মতো না। তারপর ওখান থেকে প্যালেস থেকে বের হয়ে একটু সামনে যেতেই আমি একটু ভিডিও করলাম। গাছটা খুব ভালো লাগছিল, তাই বললাম ভাবি আমার একটা ভিডিও করে দেন। তো একটা ভিডিও করতে যে দুইটাই ভিডিও করে ফেললাম। চান্স কে ছাড়তে চায় বলেন। দেখতেই পাচ্ছেন যে ক্যাপ পরা একটা মেয়ে এবং মাস্ক পরা একটা মেয়ে, দুজনই ফুড সেল করে, স্ট্রিট ফুড। বাট তারা দুজন অবসর সময় বসে বসে উকুন বাছে।
আর এই উকুন আনা দেখে আমি তো ভিডিও করছিলাম লুকিয়ে লুকিয়ে, কিন্তু তারা বুঝে যায় যে আমি তাদেরকে ভিডিও করছি এবং তারা নিজেরাও হাসাহাসি করছিল। বাট আমি ফোনটা রাখলেই তারা আবার সেই উকুন আনা মানে ট্রাই করে। তো আমি এই জিনিসটা দেখে আমার সেদিন এত অভক্তি লেগে গেছিল, ওই দিন আমি আসলে মানে খেতেও পারতেছিলাম না। আর ভাবিকে বারবার বলতেছিলাম, ভাবি আপনি কি দেখছেন, আপনি কি দেখছেন? ভাবি বলছে হ্যাঁ আমিও তো দেখছি, সেম জিনিস দুজনেই দেখলাম, এটা তো ভুল হওয়ার কথা না। তারপর ওখান থেকে তো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসলাম। যখন আসবো তখন এখানে একটা মিউজিয়াম আছে, তো এই মিউজিয়ামটা দেখতে এসেই রাস্তার জাস্ট অপোজিটেই প্রচুর পরিমাণের কবুতর। আর আমার এত ভালো লাগে কবুতর যখন উড়ে বা বসে থাকে, আমি তো মানে খুব তাড়া দিয়ে দিয়ে দৌড়াচ্ছিলাম কবুতরগুলোকে। আর আমার হাজবেন্ড ভিডিও করতেছিল তখন। একটা পর্যায়ে আমার হাজবেন্ড বলতেছে, তোমার কি হলো, ভিডিও শেষ হলো না, আরো করতে হবে? আমি বললাম যে না, আমার আসলে খুব মজা লাগতেছে এগুলোর সাথে দৌড়াদৌড়ি করতে। আমার মেয়েটা থাকলেও খুব মজা করতো, এটা আমি খুব মিস করতেছিলাম আমার মেয়েটাকে, যে আমার মেয়েটাও এই জিনিসটা পছন্দ করে। লাস্ট ও যখন সম্ভবত মালদ্বীপ বা মালয়েশিয়ায় এমন একটা সিন করেছিল যে কবুতর দেখে নাকি প্রচুর কবুতরের খাবার কিনছিল আর মানে এরকম দৌড়াদৌড়ি ছুটোছুটি করতেছিল। তো ওকে আমি মিস করতেছিলাম। এখন আমরা চলে এসেছি আমাদের হোটেল থেকে রাতের বেলা দেখানোর যে ভিউটা ছিল নদীর ওপারে লাইটিং করা, সেই জায়গাটা আমরা চলে এসেছি সাইট সিন করব। এখন আমরা বসে আছি, ভাবতেছি কিভাবে এখান থেকে কি করা যায়। তো আমার হাজবেন্ড বললো যে চলো, এখানে বোট আছে, তুমি বোটে চড়তে চাইলা, আজকে আমরা বোটে করে ঘুরবো। তো এখানে বোটে মেবি 1 ঘন্টা ওরা ঘুরায়। আমরা 3 জনের টিকিট কাটলাম, টিকিট কেটে সন্ধ্যার বোটে যেহেতু উঠবো সেজন্য 6টার যে বোটটা সেটা উঠছি। 6টায় যা মানে ছাড়বে, তা আমাদের উঠতে হবে আধা ঘন্টা আগে। আমরা আধা ঘন্টা আগে চলে আসলাম। চলে এসে ডিনারের জন্য বা খাবারের জন্য যখন অর্ডার করব তখন দেখলাম আসলে এই ফুডগুলো আমাদের জন্য না, এগুলো সবই ছিল হারাম ফুড। তা আমাদের জন্য তো আসলে হালাল ফুড ছাড়া খাওয়াটা অসম্ভব বিষয়। তো সে কারণে আমরা ট্রাই করলাম যে আমরা না খেয়েই থাকবো, এবং স্মেলটাও আমি নিতে পারছিলাম না। আমার হাজবেন্ডকে বললাম যে এটা কি আসলে আমার সমস্যা, তো বললো যে না, আসলেই একটা স্মেল আসে এখানে। তো যাই হোক, আমরা ফুডগুলোর সামনে দিয়ে ঘুরে টুরে চলে আসলাম। এসে এই যে আমার সাহেব মেরিন্ডা খাচ্ছে আর আমাকে বলতেছে যাও যাও যাও, ছবি টবি তুলে তাড়াতাড়ি তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। তো এই হচ্ছে তার কাজ, আর আমার কাজ হচ্ছে ভিডিও করা আর পিকচার নেয়া। এরপর আমি বেশ কিছু পিকচার নেই যেগুলো আপনাদেরকে দিব। আর এখানে খুব সুন্দর, যখন বোটটা ছাড়া হয় এত সুন্দর একটা আবহাওয়া এবং এত সুন্দর একটা নাইট ওখানে মানে ক্রিয়েট হয়, খুব ভালো লাগে। মনে হয় যে সারা রাত যদি এখানেই থাকতে পারতাম ভালো লাগতো। তো আমরা এখানে আমরা যে সিটটাতে বসি তার ঠিক পেছনেই একজন না 2জন বয়স্ক মহিলা এবং ভদ্রলোক ছিলেন, ওনারাও বসেছিলেন। বোটটা যখন ছেড়ে একটু মাঝ পথে ছিল নদীর, তখন হঠাৎ করে বৃদ্ধ লোকটা চেয়ার থেকে পড়ে যায় এবং অনেকটাই বোট থেকে পড়ে যাওয়ার মতো, ফাঁকা দিয়ে গ্রিলের। আমরা তো সবাই মানে খুব ভয় পেয়ে যে আমি তো একটু চিৎকারি দিয়ে উঠি। বাট উনি খুব সাহসের সাথে, এবং যারা ধরতে চাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন লোকটাকে, আমার হাজবেন্ড এবং হোয়াইট টি শার্ট পরা যে লোকটা, উনি মানে দুজনই ওনাকে বাঁচানোর জন্য ট্রাই করছিল বা ধরতে চাচ্ছিল। উনি কোনোভাবে এগ্রি না যে কারো সাহায্য নিয়ে সে সেফ হবে, এরকম কোনো কিছু সে চাচ্ছিল না, বরঞ্চ সে খুব রুড বিহেভ করতেছিল যে সে একাই নিজেকে নিয়ে কন্ট্রোল করতে পারবে। আর ওনার সাথে থাকা মহিলাটা একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ওনার ব্যবহারেও মহিলাটা একটু বিব্রত হয়ে গেছিল যে আসলে উনি কেন এরকমটা করলো বা করছে। তো যাই হোক, আমার হাজবেন্ড বললো যে আসলে এক একটা মানুষ এক এক রকম হয় পৃথিবীতে, সবাই একরকম না। হয়তোবা উনি
লজ্জাজনক ভেবে জিনিসটাকে একটু হার্ডলি নিয়ে নিছে, যে উনি পড়ে গেল বা ওনার কাছে এটা একটা লজ্জাজনক বিষয় হয়ে গেছে। বাট এটা আসলেই তো লজ্জাজনক ছিল না, একটা অ্যাক্সিডেন্ট। যাই হোক, অনেক সময় অনেক জায়গাতে অনেক ধরনের সিচুয়েশনের সম্মুখীন হতে হয়, আর সেগুলো এক ধরনের অভিজ্ঞতাই আমি বলবো। তারপরে এই যে আমার তো ভিডিও চলছেই, ফটোশুট চলছেই, আমি কিন্তু সাকসেস, আমি ঘুরে সাকসেস। এবং আমার হাজবেন্ডের বললাম তুমি যে একটু সামনে দাঁড়াও, একটা ভিডিও করি। এই কথাটা বলার আগে আমার হাজবেন্ডই আমাকে ডেকে নিয়ে আসছে, আনি 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 একটা সুন্দর জিনিস দেখাবো তোমাকে। আমি বললাম কি, আসো এখানে আসো। তো আমাকে নিচের দিকে নিয়ে গেলো, একদম বোটের সামনের দিকে, বলতেছে দেখো কত সুন্দর, চলো তোমার একটা ভিডিও করে দিই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার ভিডিও করে তোমাকেও একটা ভিডিও করে দেবো। তখন বললো আচ্ছা ঠিক আছে, আমিও ভিডিও করব। এত সুন্দর সিন যেহেতু না করলেই না, ভাল লাগতেছে। সন্ধ্যাটাও ছিল লালচে একটা সন্ধ্যা, সবাই উপর থেকে দেখতেছিল আমরা দুজন যে পাগলামি করতেছি, একটু মুসকি মুসকি হাসতেছিল সবাই। তো যাই হোক, আমাদের দুজনের তো ভিডিও করা হয়ে গেল। ভিডিও করে আমরা প্রায় এখন আমাদের তীরে ফেরার সময় আমরা নেমে যাব। আর প্রচন্ড কি বলবো, ক্ষুধা লেগে গেছে, যাই একটু টুকটাক খেতে হবে। হোটেলের দিকে রওনা হলাম। তো যে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর দেখলাম যে আসলে টাইমটা খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে, ডিনার টাইম হয়ে গেছে। এরপর আমরা তিনজনই ডিনারের জন্য বের হয়ে গেলাম। রাতে এই জায়গাটা এত সুন্দর, আমার ছবিটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর। আমি আসলে মানে এত এনজয় করছি এই ছবিগুলো তোলার সময়। চারপাশ দিয়ে গাড়ি আসছিল, কিন্তু আমি ভয় ভীতি রেখে বলছি আমার ছবি প্লিজ তুলো, ছবি প্লিজ তুলো, একটাই মানে কথা, আমার ছবি তুলো। আমরা আজকে নামাজ পড়তে এসেছি এখানকার মসজিদে। আমার একটা ইচ্ছা নফল নামাজ পড়ার, সেই হিসাবে আজকে মসজিদে আসা। যদিও আমি নফল নামাজ গতকালকেই শেষ করে ফেলছিলাম, তো যেহেতু এখানে মসজিদ আছে এবং খুঁজে পাইছি, তাই আমরা আরেকবার নামাজ পড়তে চলে আসলাম। জোহরের আজান হচ্ছে, কেউ শুনতে পাচ্ছে কিনা জানি না। এদিক দিয়ে মনে হয়, বাট আমি তো কোনো স্কোপ দেখতেছি না। নাকি ও তো মনে ওদিক দিয়ে নিয়ে আমাদেরকে নামাইতে পারতো নাকি? না, mosque entry. This mosque gate. No way. মসজিদের উল্টা পাশে নামাই দিয়ে চলে গেছে। কেউ জানে না এটার এন্ট্রিটা কিভাবে আমরা করবো বাকি। তাছাড়া আর কোনো কিছু কেনা হয়নি, জাস্ট পুরা। আসলে আজানের ধ্বনি শুনতে অনেক ভালোই লাগে। দেখা যাক আমরা এই মসজিদে কিভাবে এন্ট্রি নিতে পারবো এবং নামাজ পড়তে পারবো। আমার মনে হচ্ছে যে ড্রাইভার আমাদেরকে রং সাইডে নামায় দিয়ে গেছে। পুরাটা এলাকা খালি, তুমি বুঝতে পারতেছো না যে এখানে আসলে ইয়া নাই, মানুষজন নিরিবিলি, কেউ নাই। মাত্র সম্ভবত এলাকাটা রেডি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহ।
এই যে এখানে জিজ্ঞেস করি কত তো কম প্রাইজের গার্ড রাখছে, পরে রাখবে, পরে তোমার আমার দেশ থেকে আসবে এখানে কাজ করতে হয়তো বা। না বাংলাদেশিরাও ক্যাম্বোডিয়াতে সেখানে খুব ভালো লাগছে ফুলটার সাথে ছবি নিয়ে দিবা। এই ফুলটা নাইস লাগতেছে, প্রচন্ড রোদ, রোদের মধ্যে আসলে এই কালারগুলো এত সুন্দর করে ফুটে আছে, মনে হইতেছে যে আমি এটার মধ্যে ঘুমায় যাই, অসম্ভব ভালো লাগতেছে। এই শহরটা সেকেন্ড হোম করার জন্য মেবি রেডি করতেছে। তো যারা কম্বোডিয়া সেকেন্ড হোম নিতে চান তারা এই জায়গায় হয়তো বা এসে খুব সুন্দর একটা বাসা পাবেন, মানে ম্যাক্সিমাম বাসাগুলোই ডুপ্লেক্স করে একটা বক্স করা। হ্যাঁ, আমরা এখানে আসছিলাম মসজিদে নামাজ পড়ার জন্যে, বাট আমাদেরকে উবার ড্রাইভার রং ওয়েতে রেখে গেছে ব্যাক সাইডে, এবং এখান থেকে প্রায় 1-1.5 কিলো হাঁটতে হবে আরও, তাই হাঁটতেছি। আর এই যে বাড়িগুলো, যে বাড়িগুলোর কথা বলছিলাম, সর্বোচ্চ মনে হয় 3 প্লেক্স করে না। You go Al Circle Mosque. Okay, stop. Thank you. আসলে উবার ওয়ালা কেন আমাদের সাথে এরকম করেছিল আমার মাথায় আজও কাজ করে না। সে আমাদেরকে জাস্ট মসজিদের ছবি দেখা যাচ্ছে এরকম একটা জায়গায় নামিয়ে রেখে চলে গেছে, এবং আমরাও ডেস্টিনেশনটা খুব একটা বুঝতে পারছিলাম না, যেহেতু ওখানকার ভাষার সাথে আমরা কোনোভাবে পরিচিত না। আমাদেরকে দেখতে মসজিদের সামনে নামায় দিয়ে গেছে, বাট আমাদের কোনো গেটই ছিল না, টোটালি একটা রং ওয়েতে আমাদেরকে নামিয়ে দিয়ে গেছিল। তো যাই হোক, কোনো না কোনো ভাবে আমরা সে রাস্তা বের করে নিছি। আর আপনারা তো দেখতেই পেলেন যে এখানে বিশাল একটা এরিয়া ক্রিয়েট করা হচ্ছে অনেকের সেকেন্ড হোমের জন্য, আর ওখানকার মানুষরা ইংলিশ একদমই বুঝে না। তুমি যে নতুন কাপড় পরতেছো সেটা কি মানুষকে দেখানোর জন্য? তো আমার বলতেছে তুমিও তো বিদেশে নতুন কাপড় নিয়ে আসো, এখন পরতেছো, সেটা কি তুমি মানুষকে দেখানোর জন্য? আমি বললাম নো। তখন বলতেছে না, আমিও কাউকে দেখানোর জন্য পড়তেছি না। তা আমি আর তারা কিছু বলি নাই, আমি ভাবলাম যে তার এটা দেখায় বলবো। হ্যাঁ, সে কি করছে। এগুলো হচ্ছে যে সেকেন্ড হোমের, ওই যে দেখেন লেখা আছে বাই সেল রেন্ট। ভাই সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম এগুলো দেখার সময় নাই আমার, আসলে ভিডিও করা দেওয়া দরকার। আমার রং ঢং না করলে একটুও ভালো লাগে না, মনে হয় মরা মরা। তো আমি এই যে হাঁটছি, ছবি তুলছি, ভিডিও করতেছি, আর বাতাস আমাকে ডিস্টার্ব করতেছে, আমার হাতটা তুলে নিয়ে যেতে চাচ্ছে। এখন আমরা বার্গার কিং এ চলে আসছি, বার্গার খাবো। তো আমাকে একটু কুইন রূপে সাজায় দেওয়া হলো, তারপর আমরা একটু ফটো শটো তুলে নিলাম। এরপর চলে আসছি আমরা এখানকার একটা ফেমাস পার্কে, বাট এত গরম আসলে টুরিস্টরা মানে দিনের বেলা বের হয়ই না বললেই চলে। ও আচ্ছা, আমার মনে হয় শক্তি কম। এটার বয়স হয়ে গেছে, এটা হবে না, বেড়ে যাও, জামাটা ময়লা হচ্ছে। দাঁড়াও দেখি কি হয়েছে। আমি লাস্ট পর্যন্ত করছি, তুমি বের হতে। এই যে আমার ছাপ। আচ্ছা, আমি ওয়াশরুম থেকে আসছি, ক্যাপটা নিয়ে এখানে বসো। এই যে এখানে আসছি ওয়াশরুমে, পার্কে কেউ নাই, যেহেতু অনেক গরম। তো আমার একটু হাতে ময়লা পড়েছিল, সেই জন্যে আমি আসছি ওয়াশ করতে। আমার কাছে ভালো লাগছে ওয়াশরুমের প্লেসটা, মানুষকে আকর্ষণীয় করে টানতেছে। সো আমি তো ভিডিও করবই।
এখন একটা চমৎকার সিন দেখতে পাবেন। এই ভিডিওটা করার জন্য আমার হাজবেন্ডকে বলছি এবং ভিডিওটা করছিলাম খুব ভালোভাবে, হঠাৎ যেন কি হয়ে গেল, এই যে ধপাস। তবে আমি মাজা এবং হাতে খুব ব্যথা পেয়েছিলাম, বাট ওখানে একটা সং এর মানে টিকটকের জন্য আমি একটা ভিডিও করেছিলাম, খুবই সুন্দর হয়েছে ভিডিওটা, সবাই খুব প্রশংসা করছে। আপনারা যদি আমার রিলস দেখেন তো পেয়ে যাবেন। ক্যাফে থেকে বের হতেই দেখলাম রাস্তার ওপারে রাতের জন্য নাইট স্ট্রিট ফুডের বাজার রেডি হচ্ছে। তখন গরমটা একটু কমে আসতেছে, তো আমরা গেলাম, বাট এখানে আমাদের খাওয়ার মতো কোনো কিছুই নেই। আর প্রচন্ড প্রচন্ড একটা স্মেল, তবে সেটা ফিশ না, সেখানে তো জানেনই সামুদ্রিক অনেক কিছুই তারা খেয়ে থাকে, তো সেগুলোর স্মেল আসতেছিল। আসলে আনন্দ বয়স মানে না, বয়সের সাথে আসলে আনন্দকে কখনোই কম্পেয়ার করা যায় না। তো আমার বয়স হয়েছে তাতে কি হয়েছে, কিন্তু আমার দিল তো বাচ্চা হেজি, কথাটা হিন্দিতে আপনারা শুনেছেন একটা গানে। তো আমার ওই দিলটা বাচ্চা এখনো আছে, যার কারণে আমি বাচ্চাদের মতোই ঘোরা ফেরা কাণ্ড সবকিছুই করে থাকি। তো আজকে আমাদের লাস্ট নাইট ক্যাম্বোডিয়ায়, আমরা আগামীকাল আরেক দেশের জন্য রওনা হব। তো আপনাদের সবার কাছে দোয়া চাই এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা ভালো মতো যেন আরেক দেশে পৌঁছে যেতে পারি এবং সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেখানকার ভালো লাগা মন্দ লাগা সবকিছুই যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং সেগুলো কমেন্টের মাধ্যমে জানালে আমরা খুব খুশি হব। লাইক শেয়ার দিতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।